এগুলো পাবো। লঘু ক্ষারের বৈশিষ্ট্যগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছে ক্ষার কটু স্বাদযুক্ত। কটু স্বাদযুক্ত, এখন কটু স্বাদকে আমাদের বোঝানো কঠিন। টক স্বাদ তো সবাই বোঝি, তো কটু স্বাদ কেমন হবে বোঝানো কঠিন। তারপরেও আপনারা বুঝে নেবেন ক্ষার হচ্ছে কটু স্বাদযুক্ত। ক্ষারধর্মী কোনো উপাদান যদি খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কেমন হয়। তো ক্ষার হচ্ছে কটু স্বাদযুক্ত। দুই নাম্বার হচ্ছে লাল লিটমাসকে কি করে? নীল করে। ক্ষার হচ্ছে লাল লিটমাস পেপারকে কি করছে? নীল করে। নাম্বার 3, ক্ষার কটু স্বাদযুক্ত লাল লিটমাস পেপারকে নীল করছে। তারপরে হচ্ছে জলীয় দ্রবণে, যেহেতু ক্ষার তাই না, তাহলে ক্ষার হলে জলীয় দ্রবণে কি করবে? OH মাইনাস আয়ন ত্যাগ করবে। OH মাইনাস আয়ন ত্যাগ করে। ক্ষারও কিন্তু OH মাইনাস আয়ন ত্যাগ করতে পারে, নাও পারে। ক্ষার কিন্তু পারবে, তাই না? OH মাইনাস আয়ন ত্যাগ করবে। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে পিচ্ছিল প্রকৃতির। কারণটা হচ্ছে পিচ্ছিল প্রকৃতি হয়। পিচ্ছিল প্রকৃতির যদি কোনো লঘু ক্ষার তুমি হাতে নাও, একটু ধরো, তাহলে পিচ্ছিল মনে হবে। তবে লঘু ক্ষার, গাঢ় ক্ষার এগুলো হাত দিয়ে স্পর্শ করা ঠিক না। তারপরে এক্সপেরিমেন্ট করার জন্য যদি করতে চাও করা যেতে পারে, কিন্তু ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। একটু পিচ্ছিল ভাবটা দেখে অনুভব করে তারপরে হাতটার সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হবে। লঘু হলে খুব বেশি ক্ষতি হবে না, তারপরেও না স্পর্শ করাই সবচেয়ে বেটার। ল্যাবে কখনোই কোনো কিছু স্বাদ গ্রহণ করা উচিত নয়। কোনো টেস্ট মানে জিহ্বায় দিবেন না, হাতে দিবেন না। যতটা সম্ভব সেফ থাকতে হবে। যতটুকু পর্যন্ত তার সম্বন্ধে মানা যায় ততক্ষণ পর্যন্ত হাত না দেয় ভালো। তারপর হচ্ছে এই ক্ষারক হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি তৈরি করে। অ্যাসিডের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি তৈরি করে। অ্যাসিডের সাথে বিক্রিয়া লবণ পানি তৈরি করবো মানে বিক্রিয়াটা আমি লিখতে পারবো। যে কোনো অ্যাসিড, ধরো হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড দিলাম। ক্ষার হিসেবে আমরা হচ্ছে পরিচিত ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি। তো এই সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব। সোডিয়াম যে সালফেটকে ধরবে উৎপন্ন করবো হচ্ছে সোডিয়াম সালফেট। তাহলে Na2SO4 সোডিয়াম সালফেট তৈরি করবে, যোগ তৈরি করবে হচ্ছে H2 পানি, তাই না? তাহলে এই যে সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করছে সোডিয়াম সালফেট, যোগ হচ্ছে কি হবে? পানি। তারপরে হচ্ছে আমরা ধাতুর অক্সাইড মানে ধাতুর অধাতুর অক্সাইডের কথা বলতে পারি, অথবা এটা বলতে পারেন যে অ্যামোনিয়াম যুক্ত লবণের সাথে, অ্যামোনিয়াম যুক্ত লবণের সাথে বিক্রিয়া করে, অ্যামোনিয়াম যুক্ত লবণের সাথে বিক্রিয়া করে লবণ, তারপরে হচ্ছে H2 পানি, NH3 তৈরি করে। NH3 মানে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। তাহলে এখন এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। যেমন অ্যাসিডের একটা খুব সুন্দর একটা বৈশিষ্ট্য ছিল যে অ্যাসিড কার্বনযুক্ত লবণের সাথে বিক্রিয়া করে লবণ কার্বন ডাইঅক্সাইড কি করে? পানি, তাই না? এটা একটা ফাইন বৈশিষ্ট্য ছিল অ্যাসিডের। কিন্তু অ্যাসিড সবসময় কার্বনযুক্ত লবণের সাথে বিক্রিয়া করবে, করে লবণ তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি করবে। এই ক্ষারও কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যে অ্যামোনিয়াম যুক্ত কোনো একটা লবণ বা অ্যামোনিয়াম যুক্ত যৌগ, অ্যামোনিয়াম যুক্ত লবণই হয়, এর সাথে বিক্রিয়া করে সবসময় কি করবে? লবণ একটা তৈরি করবে, অ্যামোনিয়া গ্যাস তৈরি করে পানি তৈরি করবে। আমরা এখানে একটা বিক্রিয়া দেখবো, এবং এই ক্ষারের বৈশিষ্ট্যগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এটার বিক্রিয়া আপনার শেখা হবে। যে কোনো অ্যামোনিয়াম যুক্ত লবণ, যেমন ধরেন অ্যামোনিয়াম ক্লোরাইড, এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে আমি বিক্রিয়া করাবো হচ্ছে ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, তাই না? তো যখন বিক্রিয়া করবে তখন কি করবে? সোডিয়াম যে ক্লোরিনকে ধরবে, সোডিয়াম ক্লোরিনকে ধরে উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড। আর এই পাশে অ্যামোনিয়াম ছিল না বাবা, সেই অ্যামোনিয়ামটা ভেঙে উৎপন্ন করেছে অ্যামোনিয়া তৈরি করেছে। আর H আর OH মিলে কি তৈরি করেছে? H2 পানি। খেয়াল করে দেখেন
এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যখন আমি ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করেছি, তখন বিক্রিয়া করে তৈরি করেছে সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া তৈরি করেছে, আর কি তৈরি করেছে? পানি। তো এই যে এমন একটা গ্যাস তৈরি হলো, আমি চাইলে ওপর দিকে অ্যারো চিহ্ন দিয়ে বিষয়টাকে দেখাতে পারি, গ্যাস পুড়ে যাবে, তাই না? শুধু এটা নয়, যে কোনো অ্যামোনিয়াম যুক্ত যৌগের সাথে মানে লবণের সাথে ক্ষার বিক্রিয়া করে প্রতি ক্ষেত্রে এরকম করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে পারে, বুঝলেন? অ্যামোনিয়াম যুক্ত লবণ, সেটা অ্যামোনিয়াম ক্লোরাইড হোক, অ্যামোনিয়াম সালফেট হোক, অ্যামোনিয়াম নাইট্রেট হোক, যেটাই হোক না কেন প্রত্যেকের সাথে ক্ষার যুক্ত হয়ে এরকম করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে। তাহলে মোটামুটি যে কটা বৈশিষ্ট্য পাইলেন, স্বাদযুক্ত, লাল লিটমাস পেপারকে নীল করে, জলীয় দ্রবণে ওএইচ আয়ন ত্যাগ করে, পিচ্ছিল প্রকৃতির হয়ে থাকে, অ্যাসিডের সাথে বিক্রিয়ায় লবণ পানি তৈরি করবে, তারপর হচ্ছে অ্যামোনিয়াম যুক্ত লবণের সাথে বিক্রিয়া করে লবণ পানি এবং হচ্ছে কি করবে? অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে। ঠিক আছে কি না? এই 6টা বৈশিষ্ট্য মনে রাখবেন। এর সাথে আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ধাতব লবণের সাথে বিক্রিয়া করে, এই ক্ষার ধাতব লবণের সাথে বিক্রিয়া করে সংশ্লিষ্ট ধাতুর হচ্ছে একটা হাইড্রোক্সাইড, একটা অধক্ষেপ তৈরি করে। ধাতুর লবণের সাথে বিক্রিয়া করে বিভিন্ন ধরনের অধক্ষেপ তৈরি করছে। তাহলে আমরা এখানে বৈশিষ্ট্যটা লিখতে পারি, আর ব্যাখ্যাগুলো পরে আমরা দিচ্ছি। আচ্ছা দেখেন, ধাতুর লবণের সাথে, ধাতুর লবণ বা ধাতব লবণ, হ্যাঁ, ধাতব লবণের সাথে বিক্রিয়া করে, ধাতব লবণের সাথে বিক্রিয়া করে ধাতুর হাইড্রোক্সাইড তৈরি করে, ধাতুর হাইড্রোক্সাইড তৈরি করে, হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড তৈরি করে। এই যে তৈরি করে, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া এখানে। কারণ হচ্ছে একটা না, আমরা প্রায় 5-6টা যৌগের জন্য এই বিক্রিয়াটা শিখবো। ধাতুর লবণের সাথে বিক্রিয়া করে ধাতুর হাইড্রোক্সাইড তৈরি করে, এবং শুধু তৈরি করে না, বিভিন্ন ধরনের অধক্ষেপ তৈরি করে। এবং এই পরীক্ষাগুলোর সাহায্যে সংশ্লিষ্ট ধাতুর আয়নগুলো শনাক্তকরণ করা সম্ভব হবে। তাহলে ধাতুর লবণের সাথে, ধাতুর লবণ বলতে আমরা কি বলছি? ধাতুর সাথে সালফেট, নাইট্রেট, ফসফেট, কার্বনেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এগুলো উপাদান যুক্ত থাকলে সেটাই লবণ হবে। হ্যাঁ, এই লবণগুলোর সাথে যখন ধাতুর একটা ক্ষার বিক্রিয়া করবে, যুক্ত হবে, তখন হচ্ছে তারা বিভিন্ন ধরনের হচ্ছে ধাতুর হাইড্রোক্সাইডের অধক্ষেপ তৈরি করবে। এই অধক্ষেপ দেখে আমরা ধাতব আয়ন শনাক্তকরণ করতে পারবো যে কোন ধাতু ছিল। মানে খুব প্র্যাকটিক্যাল নির্ভর একটা পড়া। যেমন একটা ধাতু আছে, ধরেন সোডিয়াম আছে অথবা হচ্ছে কপার আছে, আমি জানি না, আমাকে লবণ দিয়ে বলছেন নাম কি করবেন? আমাদের ক্ষার দিবেন, ক্ষার যোগ করলে ওই যদি কপার থাকে, কপার হাইড্রোক্সাইডের অধক্ষেপ হবে। প্রত্যেকটা ধাতুর হাইড্রোক্সাইডের অধক্ষেপের বর্ণটা মোটামুটি ভিন্ন হয়, কিছু কিছু ক্ষেত্রে সেম হয়, সেক্ষেত্রে সুনিশ্চিত পরীক্ষা আছে। তো মোটামুটি যখন ভিন্ন হচ্ছে, তখন সেই পরীক্ষাগুলোর সাহায্যে আমরা ওই সংশ্লিষ্ট ধাতুর শনাক্তকরণ করতে পারছি। পাশাপাশি এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে। তাহলে আমাদের মূল কথা হচ্ছে, এগুলো সবাই মোটামুটি বুঝছি, তো এগুলো জানা জিনিস, ক্লাস 8-এও পড়ে আসছেন। আমাদের মূল টার্মটা হবে এখানে হচ্ছে, লেখা শেষ হয়নি? আচ্ছা, তাহলে এখন হচ্ছে ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া। স্যার, এই টার্মটা আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমরা লিখে ফেলছি বৈশিষ্ট্য, এটা বৈশিষ্ট্য, বাট এটাকে আমি আরেকটা প্যারা হিসেবে সাজাচ্ছি যে ধাতব লবণের সাথে লঘু ক্ষারের কি বলছি? বিক্রিয়া। তো এখন এটা একটা হিডিং দিলেন মনে করেন, অথবা এই যে তথ্য লিখছে ওর সাথে ব্যাখ্যা করতে পারি, কিন্তু অনেক বড় হয়ে যাবে। এই জন্য এটা আলাদা স্পেসিফিক একটা হিডিং করা হয়েছে যে ধাতব লবণের সাথে হচ্ছে লঘু ক্ষারের বিক্রিয়া। ধাতব লবণের সাথে যখন লঘু ক্ষারের বিক্রিয়া করবো, কোন ধাতুর নিব? এখানে আমরা 5টা ধাতুর কথা আমাদের বলা আছে আমাদের সিলেবাসে, যেমন অ্যালুমিনিয়াম, ফেরাস, ফেরিক, জিঙ্ক, কপার। এই 5টা লবণের আলোচনা করবো আমরা, ঠিক আছে? 5টা লবণের কথা বলবো। আচ্ছা, এখন প্রথমে বিক্রিয়াগুলো দেখবো আমরা। প্রথমে নাম্বার 1, 1 নম্বর হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতব লবণ। তো কোন লবণ নেবেন? তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রেট বা অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়ামের লবণ নেব। কোন লবণ নেবেন আপনি বলেন? যেটা নেবেন সেটা দিয়ে কাজ করবো। সালফেট, নাইট্রেট, কার্বন, ক্লোরাইড। অ্যালুমিনিয়াম কি নেবেন? সালফেট। ওকে, কোনো অসুবিধা নাই, যা নেবেন সেটা দিয়েই হবে। তাহলে প্রথমে আমি হচ্ছে হিডিং না দিয়ে আমি হচ্ছে যে এখান থেকে ধাতব লবণের সাথে 5টা বিক্রিয়া দেখাবো। যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম লবণ, এই যে অ্যালুমিনিয়াম সালফেট। শোনেন, যে লবণটা নেবেন তার সংকেতটা সঠিকভাবে লিখতে হবে। তাহলে অ্যালুমিনিয়াম সালফেট যদি হয়, অ্যালুমিনিয়ামের যোজনী কত বাবা? 3, আর সালফেটের যোজনী 2। ফাইন, এই যোজনী যারা জানেন তাদের সংকেত লিখতে আশা করি সমস্যা হবে না, এবং হওয়ার কথাও না।
আচ্ছা, যারা জানেন না তাদের সমস্যা হবে। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী 3 যাবে কার কাছে? সালফেটের কাছে। তাহলে আমরা এখানে সালফেটের 3 লিখবো, সালফেটের 2 যাবে অ্যালুমিনিয়ামের কাছে। ফাইন। আমার সবসময় মনে হয় কি জানেন, যখন কোনো বিক্রিয়া আপনি লিখবেন নিজের মতো করে যৌগ সাজাবেন, মানে এমন একটা যৌগ লিখবেন যে যৌগের সংকেত কোনোভাবে ভুল করতে চাইলেও ভুল হবে না। বুঝেননি? ভুল করতে চাইলেও ভুল হবে না। যেমন যদি এটা না নিয়ে আপনি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিতেন তাহলে কি ভুল হতো সহজে, কিন্তু অ্যালুমিনিয়াম সালফেট লিখতে গিয়ে অনেকেরই ভুল হতে পারে। আমার এখানে মূল কথা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হোক, সালফেট হোক, নাইট্রেট হোক, কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে অ্যালুমিনিয়াম আছে কিনা, বুঝেন নাই? কারণ ধাতুর লবণের সাথে বিক্রিয়া করবে, তত ধাতুর সাথে বিক্রিয়া হবে। এখন দেখেন কি হয়। তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রেট সালফেট একটা লবণ নিয়েছি, এর সঙ্গে আমি হচ্ছে ধরেন সোডিয়াম হাইড্রোক্সাইড দিব। সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমি না দিয়ে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিতে পারতাম, কিন্তু মনে রাখবেন যে বেশিরভাগ সময় সোডিয়াম হাইড্রোক্সাইডটার বেশি ব্যবহার হয়। এটা সহজলভ্য, পাওয়াও যায় বেশি, ল্যাবে ব্যবহারও বেশি হয়, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা তৈরি করাও একটু সোজা। বুঝেন নেই? সবই সহজ, বাট তারপরও এমন সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কাজ করাটা ইজিয়ার মনে হয়, এই জন্য এটা দিয়ে উদাহরণ দেওয়া হয়। স্যার এটা হচ্ছে ডিআইএল। ডিআইএলতে কি বোঝায়? ডাইলুয়েট। কি বোঝায়? ডাইলুয়েট। ডাইলুয়েট মানে হচ্ছে লঘু। বুঝছেন? কি বোঝায়? লঘু। অ্যালুমিনিয়াম সালফেট লবণের মধ্যে আমরা যদি লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি ঘটনা ঘটবে? এই ঘটনা কি ঘটবে? উৎপাদ কি হবে? আমরা তো রাসায়নিক বিক্রিয়া অধ্যায় শেষ করে আসছি। এখানে কিন্তু এখানকার কার সাথে কে যুক্ত হবে? এই অ্যালুমিনিয়াম এখানকার কাকে ধরবে যায়? ওএসকে। ওএসকে না, সোডিয়াম যা কাকে ধরবে? সালফেটকে। বুঝুন তো এটা? অ্যালুমিনিয়াম যায় যখন ওএসকে ধরবে, অ্যালুমিনিয়াম যখন ওএসকে ধরবে তখন সংকেতটা কেমন হবে? এএল হবে আর ওএস হবে এরকম। কিন্তু এর কি সংকেত হয়েছে? না। অ্যালুমিনিয়ামের যোজনী কত বাবা? কত হবে? 3। এই 3টা যাবে কার কাছে? ওএস এর কাছে। ওএস তো এক সংকেত সঠিকভাবে না লিখলে এটা পরে লাভ নাই। তাই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হয়েছে। তো এবার সোডিয়াম যা কাকে ধরবে বাবা? সালফেটকে। ফাইন। তাহলে যোগ হচ্ছে সোডিয়াম যে সালফেটকে ধরে, সোডিয়াম আর হচ্ছে সালফেট হবে। তো সোডিয়াম আর সালফেট যখন হবে, এটাকে আমার সংকেত সঠিক হয়েছে? না। সোডিয়ামের যোজনী কত? 1। সালফেটের যোজনী? তাহলে সোডিয়ামের এই 1 যাবে সালফেটের কাছে, সালফেটের 2 আসবে সোডিয়ামের কাছে। সোডিয়াম সালফেট এই যে বিক্রিয়া হলো, লাভ কি হলো? আমরা কিন্তু বলেছি যে ধাতুর মানে ক্ষারক, লঘু ক্ষার কি করবে? ধাতুর কোনো একটা লবণের সাথে বিক্রিয়া করে সংশ্লিষ্ট ধাতু বা ওই ধাতুরই হাইড্রোক্সাইড তৈরি করবে, এবং সেই শুধু হাইড্রোক্সাইড নয়, হাইড্রোক্সাইড বিভিন্ন ধরনের অদক্ষেপ সৃষ্টি করবে। অদক্ষেপ বোঝেন? পাত্রের তলায় কিছু জমা হবে, সেটা হচ্ছে অদক্ষেপ। আচ্ছা, এখন এই অদক্ষেপ চিহ্নটাকে আমরা নিচের দিকে অ্যারো চিহ্ন দিয়ে বুঝাই, তাই না? আর অদক্ষেপ বুঝবেন না বা কেন? আমরা তো অদক্ষেপণ বিক্রিয়ায় পড়ে আসছি সপ্তম অধ্যায়, তাই না? তাহলে নিচে অ্যারো দিকে অদক্ষেপ বোঝাচ্ছি, অথবা এস লিখতে পারতাম। এখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা অদক্ষেপ পড়বে, যে অদক্ষেপ হচ্ছে সাদা জেলিন ন্যায় অদক্ষেপ। সাদা জেলিন ন্যায়, আমরা শুধু সাদাও বলতে পারতাম, সাদা জেলিন ন্যায় লিখি। সাদা জেলিন ন্যায় হচ্ছে অদক্ষেপ আসবে। এই যে সাদা জেলিন ন্যায় অদক্ষেপ আসবে, এই অদক্ষেপ দেখে বুঝতে পারবো প্রথমত হচ্ছে বিক্রিয়াটা হয়েছে, হাইড্রোক্সাইড তৈরি হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে এটার তাৎপর্যটা হচ্ছে যৌগটির মধ্যে অ্যালুমিনিয়াম আছে কি নাই সেটা শনাক্তকরণ করতে পারছি। দেখেন, তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের সাথে নট সালফেট যে কোনো যৌগ হতে পারে, অ্যালুমিনিয়ামের যে কোনো লবণ। যদি এখানে ক্লোরিন নিতাম তাহলে এখানে কি কোনো চেঞ্জ হতো? ভালো করে বুঝেন। আর বুঝবেন কি, আবার এটা লিখে দিই, সমস্যা কি? একটা বোঝালে ভালো হবে। যদি অ্যালুমিনিয়াম সালফেট না নিয়ে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ নিতাম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ, এটা তো লবণ। আচ্ছা, এর সাথে আমি হচ্ছে ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি, এটাও ডাইলুয়েট, লঘু। যখন লঘু যোগ করবেন তখন এখানকার অ্যালুমিনিয়াম যে এখানকার কাকে ধরবে? কাকে ধরবে? হাইড্রোক্সাইডকে। অ্যালুমিনিয়াম যদি ওএস কে ধরে তাহলে এএল হবে, OH3 হবে, যোগ এইচ আর সোডিয়াম যে কাকে ধরছে? ক্লোরিনকে। তাহলে সোডিয়াম ক্লোরাইড হবে না? আচ্ছা, দেখেন তো আমাদের মূল হিসাবটা কি ছিল? সংশ্লিষ্ট ধাতুর হাইড্রোক্সাইডে অদক্ষেপ করবে। আমার এখানে কি হাইড্রোক্সাইড উৎপন্ন হতে কি ভুল হয়েছে? সেম হয়েছে না? খালি এ পাশে যায় সোডিয়াম সালফেট লবণ, না হয় এখানে কি হয়েছে? সোডিয়াম ক্লোরাইড। তাই আমি লবণ হিসাবে অ্যালুমিনিয়ামের যেটাই নিই না কেন, যদি অ্যালুমিনিয়াম নাইট্রেটও নিতাম
তাও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডেরই সাদা বর্ণের অদক্ষেপ তৈরি হতো, আর এ পাশে সোডিয়াম বা হচ্ছে যে নাইট্রেট তৈরি হতো। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে এখানে অদক্ষেপ পড়বে কার? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে। আমি যদি লবণ হিসেবে এখানে অ্যালুমিনিয়ামের যে কোনো লবণ নেই, অদক্ষেপের কোনো পরিবর্তন হবে? যৌগ পরিবর্তন হচ্ছে না, মানে অদক্ষেপের পরিবর্তন আপাতত হবে না। তো এটাও কি অদক্ষেপ পড়বে বলেন তো? সাদা জেলির মতো অদক্ষেপ। আমি বুঝতে পারছি? তাহলে অ্যালুমিনিয়ামের যে লবণই নেই না কেন, সেই লবণের সাথেই হচ্ছে আমি হচ্ছে লঘু ক্ষার যখন যোগ করব, সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে সবসময় তাও না। যদি আমি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতাম, এখানে ঠিকই তৈরি হতো। এখানে যা কি তৈরি হতো? পটাশিয়াম ক্লোরাইড। কি তৈরি হতো? পটাশিয়াম ক্লোরাইড। এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সাদা জেলির মতো অদক্ষেপ করবে, এটা যেমন একটা ক্ষারের বৈশিষ্ট্য আলোচনা হলো, তেমন একটা সুন্দর পরীক্ষা হলো। সুন্দর পরীক্ষা মানে এই পরীক্ষার সাহায্যে অ্যালুমিনিয়াম শনাক্তকরণ করতে পারবো। কি শনাক্তকরণ করতে পারবো? অ্যালুমিনিয়াম। তা যদি কখনো বলে যে অ্যালুমিনিয়াম আয়নের শনাক্তকরণ পরীক্ষা লেখো, অ্যালুমিনিয়াম আয়নে কি লিখতে বলছে? শনাক্তকরণ পরীক্ষা। তাহলে কি করব? যে কোনো অ্যালুমিনিয়ামের লবণ নিব, যে কোনো, তার মধ্যে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। যোগ করলে যদি সাদা জেলির মতো অদক্ষেপ আসে, তাহলে বুঝে নেব এর মধ্যে কি আছে? অ্যালুমিনিয়াম আছে। বুঝেন নাই? আমি জানি না আগে থেকে যে লবণটা কি ছিল, আমার জানা নাই লবণটা কি, বাট এটা পরীক্ষা করবার জন্য আমরা এক্সপেরিমেন্টটা করতে পারবো। এবং এরকম মজার পরীক্ষা কিন্তু এখান থেকে কোশ্চেন হয়, যেখানে যৌগ দিয়ে বলবে এই যৌগে ধাতব আয়ন শনাক্তকরণ করো। ধাতব আয়ন কীভাবে শনাক্তকরণ করবেন? একই সিস্টেম। যদি সেই ধাতব আয়নটা অ্যালুমিনিয়াম হয়, তো ভাষা লিখবেন ফাইন করে যে কোনো অ্যালুমিনিয়াম লবণের দ্রবণের মধ্যে যদি আমি হচ্ছে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার যোগ করি, তাহলে হচ্ছে কি ওই ধাতুর হাইড্রোক্সাইড অদক্ষেপ তৈরি হবে। যদি সাদা বর্ণ অদক্ষেপ আসে, তাহলে বুঝে নেবার মধ্যে কি আছে? অ্যালুমিনিয়াম আছে। সবার ক্ষেত্রে সাদা আসবে না, এক আধ জনের জন্য এক আধ বর্ণ আসবে। বর্ণটা মনে রাখতে হবে। সাদা বর্ণের জেলি হলে কি হবে? সাদা জেলির মতো অদক্ষেপ হলে কি আছে? অ্যালুমিনিয়াম আছে। তাহলে অ্যালুমিনিয়ামের লবণ কোনো ফ্যাক্ট, ক্ষার যে কোনোটা নেওয়া যেতে পারে। কারণ যে ক্ষারই নেন না কেন আপনার ফাইনালি যদি অ্যালুমিনিয়াম থাকে, তাহলে কি তৈরি করবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ তৈরি করবে। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যে তৈরি হয়েছে, তার মধ্যে যে অ্যালুমিনিয়াম আছে, এটা বুঝবো কি দেখে? অদক্ষেপে বর্ণ পরিবর্তন দেখে। যদি সাদা জেলির মতো অদক্ষেপ হয়, তাহলে বুঝে নেব এর মধ্যে কি আছে? অ্যালুমিনিয়াম আছে। তাহলে একটা এক্সপেরিমেন্ট হয়ে গেল। এরকম আরও 4টে এক্সপেরিমেন্ট করতে হবে। যদি বিষয়টা ভালো করে বোঝেন, তাহলে ক্ষার থেকে এই টার্মের প্রশ্ন আসার সম্ভাবনা পরীক্ষায় বেশি, সুতরাং আপনি অ্যান্সার করতে পারবেন। এবার অবশ্যই এমসিকিউতে কোশ্চেন আসবে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ কেমন হবে। তাহলে আমরা 5টা যৌগের জন্য 5টা অদক্ষেপ পাবো, 5টা আয়ন শনাক্তকরণ হবে। এই 5টাই খুব ভালো করে মাথার মধ্যে ঢুকায় রাখতে হবে। আজকে মনে করেন এটা একটা টার্ম হবে, আর এরপর পিএইচ নিয়ে কথা বলবো, সেটা একটা টার্ম হবে। সবচেয়ে ভালো কথা হচ্ছে এটা বোঝেন। আচ্ছা, আমি তাহলে এই দুটো এক্সপেরিমেন্ট কিন্তু একই কথা, কি বোঝা গেছে? তাহলে আমি সালফেট নিব না ক্লোরাইড নিব, এটা কিন্তু ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে আমার ওই ধাতুটা ওর মধ্যে আছে কিনা। তাহলে বাসায় রাখলে ক্লাস 10-এ যখন পড়ানো হবে, আমি প্রত্যেকটা প্র্যাকটিক্যাল আপনাকে দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো যে অ্যালুমিনিয়াম হয়েছে কিনা। আমি প্র্যাকটিক্যাল রুমের যে কাজ কালকে আবার 2 ঘন্টা কাজ করছি, করে অনেক অ্যাসিডগুলোকে আবার লঘু করছি, রেডি করা হচ্ছে, সমস্যা নাই। হয়তো বলতেছেন যে কেন করাচ্ছি না, তাই না? করাবো প্র্যাকটিক্যাল। কালকে কাস্টল ভাঙা করছি, আপনার কার্বন ডাইঅক্সাইড গ্যাস মানে তৈরি করা এবং হচ্ছে তার শনাক্তকরণ পরীক্ষাটা আমরা ক্লাস 9-এ দেখাবো। আর ক্লাস 10-এ আপনাদের ভর্তির সাথে ল্যাব সার্চ অ্যাড করা আছে, তখন কিন্তু দেখাতেই হবে আমাকে বাধ্য, নাহলে গার্ডেন লাঠি নিয়ে আসবে। বুঝলেন নাই? তো এই টাকার মধ্যে যে টাকা ভর্তি ফি আগেও নিচ্ছি, এখনও নিচ্ছি, কিন্তু এক্সট্রা করে ল্যাব সার্চ আমরা যোগ করে দিয়েছি, যাতে একটা দায়বদ্ধতা আমার থাকে। অন্য ছাড়াও এই টাকাই নিবে ভর্তি, ওনার কোনো শিডিউল নেই যে কী পারপাজে টাকা নিচ্ছে। আমি কিন্তু একদম কোন পারপাজে কয় টাকা নিচ্ছি সেটা কিন্তু একটা কাগজই বের করে রাখছি, যদি কেউ দেখতে চান দেখতে পারবে। সেটার মধ্যে ল্যাব চার্জ অ্যাড করা আছে। তাহলে আমি যখন আপনার কাছে ল্যাব চার্জের কথা বলে টাকা নিচ্ছি, কথা আপনি যদি না চাইলেও এই টাকা আপনারা দিবেন, তখন কিন্তু আমি ল্যাব আপনাকে দিতে বাধ্য, কারণ আমি কমিটমেন্ট আপনার কাছে যে ল্যাবের একটা ফি নেওয়া হয়েছে। বুঝলেন না? এবং অবশ্যই প্র্যাকটিক্যাল দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। কারণ প্রায় লক্ষাধিক টাকার মতো আমরা এখানে ইনভেস্ট করে ফেলছি না, মানে পেছন দিকে যাওয়ার কোনো সুযোগই নাই। বোঝা গেছে? পেছন দিকে যাওয়ার কোনো সুযোগই নাই। এখন যদি বলেন কেমনি আছে, আমার এই ডেস্কগুলোর মধ্যে এখন অনেক প্রোডাক্ট নিচে আছে, প্রত্যেকটা তালাবদ্ধ করে রাখছি, যখন যেটা লাগবে তখন ব্যবহার করে আমরা কাজ শেখাবো ইনশাআল্লাহ। টেনশনের কোনো কারণ নাই, দায়িত্ব আমার শেখানোর, কিন্তু এই প্রত্যেকটা প্র্যাকটিক্যাল দেখানো পসিবল, কোনো অসুবিধা নেই, এবং খুব অল্প সময়ের মধ্যে হবে। অ্যালুমিনিয়াম লবণ নেব, সোডিয়াম হাইড্রোক্সাইড ঢালবো, টেস্টের মধ্যে দেখবেন সাদা জেলের মতো অদক্ষেপ আসছে। অদক্ষেপ না আসলে টাকা ফেরত। আচ্ছা, এবার 2 নম্বর আসে। এবার 2 নম্বরে হচ্ছে অ্যালুমিনিয়ামের যে কোনো লবণ নিয়েছি, এবার আমরা ফেরাস ফেরিক পরীক্ষা করব। যে কোনো ফেরাস লবণ, ফেরাস মানে আয়রন, তো আয়রন 2টা হয়, একটা ফেরাস একটা কি ফেরিক। যে কোনো ফেরাস লবণের মধ্যে সেম উপাদান দিব। ফেরাসের কোন লবণ নেবেন আপনি ইচ্ছা বলেন,
কোনটা নেবেন, কোনটা নিতে চান? ফেরাস, আয়রন তো লিখলাম, এখন বলেন কোন লবণ নেবেন? এমন লবণ নেন যেটা লিখতে সুবিধা হবে সবারই। হ্যাঁ, ক্লোরাইড। ওকে, তাহলে ফেরাস ক্লোরাইড একটা দিয়ে শিখেন, পরে একটা দিয়ে পরে নিজে প্র্যাকটিস করবেন। ফেরিক লিখে ফেলছে না, থ্যাংক ইউ। ফেরাস লবণ, এই ফেরাস লবণ এটা ফেরাস নাকি ফেরিক পরীক্ষা করব কিভাবে, তাই না? আমি যখন ধাতুর এই লঘু ক্ষারের যে বৈশিষ্ট্যগুলো লিখেছি সেখানে একটা উদাহরণ দিলেই হয়ে যেত। আমি সেই জন্য করে এটা আলাদা করে টার্ম করেছি যাতে 5-6টা উদাহরণ আমরা দিতে পারি। তো এই যে ফেরাস লবণ লিখেছি, ফেরাস ক্লোরাইড একটা লবণ। স্যার এই লবণের মধ্যে আমি হচ্ছে যে কোনো একটা ক্ষার যোগ করবো, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কাজ করি সবগুলো, ডাইলুয়েট বা বাংলাতে আপনি লঘু লিখতে পারেন। হ্যাঁ, এবার বিক্রিয়া করে উৎপাদটা কি হবে বলেন তো? উৎপাদ কি হবে? এখানকার আয়রন গিয়ে এখানকার কাকে ধরবে বাবা? ওএসকে। প্রত্যেকটা কিন্তু প্রত্যেককেই এই বিক্রিয়াগুলো শিখতে হবে। তাহলে আয়রন গিয়ে ওএস ধরবে, তো স্বাভাবিকভাবেই সংকেতটা এরকম হবে, কিন্তু মেনে নেবেন আপনি না। যারা পারবেন তারা মানবেন না, আর যারা পারবেন না তারা মানবেন, বিষয়টা এরকম। তো এখন আয়রনের যোজনী কত? 2 এখানে, তাই না? ফেরাস। ওএস এর যোজনী কত? 1। তো ফাইন করে ব্র্যাকেট দিয়ে এখানে 2 দিবেন। আর আরেকটা উৎপাদ হবে, সোডিয়াম যে কাকে ধরবে? ক্লোরিনকে, তাহলে সোডিয়াম ক্লোরাইড হবে। এখন যদি মনে করেন স্যার উভয় পাশে পরমাণুর সংখ্যা আমরা সমান করব, ব্যালেন্স করব, তো ব্যালেন্স করতেই পারে। ব্যালেন্স করার জন্য আপনি কি করতে হবে? এর সামনে 2 দেওয়া লাগবে, এর সামনে 2 দেওয়া লাগবে। এটা না দিলে কোনো সমস্যা নেই, কারণ অ্যারো চিহ্ন আমরা ইউজ করেছি। তবে ব্যালেন্স করার চেষ্টা করবেন বিক্রিয়াগুলো, কারণ এটাও তো একটা অংশ আপনার শেখার। যদি প্রতিনিয়ত ব্যালেন্স করতে করতে মানে শিখেন, তাহলে একটা সময় দেখবেন ব্যালেন্স করাটা আপনার কাছে ইজি হবে। আর যদি না করেন, হুট করে যদি কোনো জায়গায় সমতা করতে বলে, তাহলে আপনার জন্য কঠিন হবে, বুঝলেন? তাহলে এখন এই ফেরাস হাইড্রোক্সাইডের অদক্ষেপ করছে। স্যার এটার অদক্ষেপ কেমন জানেন? সবুজ বর্ণ অদক্ষেপ হবে, সবুজ অদক্ষেপ, সবুজ অদক্ষেপ পড়বে। এখন এই সবুজ অদক্ষেপ পড়লে আমরা কি বুঝবো? সবুজ অদক্ষেপ পড়লে কি বুঝবো? এর মধ্যে কি আছে? ফেরাস, আয়রন 2+ আছে, বুঝেন নাই? তাহলে যদি অপরিচিত একটা লবণ দেয় যে এটা আয়রনের কোনটা হবে, আর তুমি যদি হচ্ছে তার মধ্যে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, করে যদি দেখো যে সবুজ বর্ণ অদক্ষেপ তৈরি হয়েছে, তাহলে অবশ্যই বুঝে নিবা এটা কি? ফেরাস। বোঝা গেছে? আয়রন 2+ ছিল। তাহলে এই পরীক্ষা করেছি। এখন তোমার মনে হচ্ছে যে আমি ফেরাস ক্লোরাইড নিব না, ফেরাস সালফেট নিব, নিতে পারো। ফেরাস নাইট্রেট নিব, নিতে পারো। এই অদক্ষেপ চেঞ্জ হবে না, এইখানে শুধু যৌগ চেঞ্জ হয়ে যাবে। সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে সোডিয়াম নাইট্রেট হবে, সোডিয়াম সালফেট হবে, সোডিয়াম ফসফেট হবে। তুমি যে লবণ নিবা সেই লবণেরই অংশ তৈরি হবে। এখন আরেকটা পরীক্ষা আমরা করতে পারি, যদি ফেরিকের পরীক্ষা করতে চাই। যে কোনো ফেরিক লবণ, ফেরিক লবণের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি, ডাইলুয়েট লঘু। যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, তখন তৈরি করবে হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড। তাহলে ফেরিক হাইড্রোক্সাইড যোগ তৈরি করছে সোডিয়াম ক্লোরাইড। এটাও ব্যালেন্স করতে চাইলে স্যার এর সামনে 3 দেওয়া লাগবে, এর সামনে 3 দেওয়া লাগবে। এটা অদক্ষেপ আসবে, এটা হচ্ছে এই লালচে বাদামি অদক্ষেপ, লালচে বাদামি, লালচে বাদামি অদক্ষেপ। ভালো করে দেখেন। তাহলে অ্যালুমিনিয়াম লবণ হলে সাদা জেলির মতো, ফেরাস হলে সবুজ অদক্ষেপ হবে, ফেরাস হাইড্রোক্সাইডের। আর যদি ফেরিক থাকে তাহলে ফেরিক হাইড্রোক্সাইডের লালচে বাদামি অদক্ষেপ আসবে। তার মানে কি? ফেরাস নাকি ফেরিক, এই বিতর্ক থেকে বের হওয়ার জন্য সবুজ না বাদামি, এটাই প্রশ্ন উত্তর হবে। সবুজ হয় তাহলে ফেরাস লবণ আছে, আর যদি লালচে বাদামি হয় তাহলে কি আসবে? ফেরিক অদক্ষেপ আসবে। বোঝা গেছে? তাহলে আমরা কিন্তু ফেরাস ফেরিক শনাক্তকরণ পাচ্ছি, তারপরে অ্যালুমিনিয়াম শনাক্তকরণ শিখলাম, এরপরে কপার এবং জিঙ্ক আরও 2টে রয়েছে, একই রকম হবে। তো কপারের যে কোনো লবণ আমি তাহলে একটু মিশে দিয়ে উপর দিকে। তো যদি হচ্ছে কপারের পরীক্ষা করতে চান, কপারের লবণ নেন, সমস্যা কি? আচ্ছা, তাহলে হচ্ছে 4 নম্বর পরীক্ষা কপার। যে কোনো কপার লবণ, ধরেন কপার ক্লোরাইড নিলেন অথবা কপার সালফেট, যেটা সহজ মনে হবে। আমি কিন্তু বলছি যে সালফেট নাইট্রেট ক্লোরাইড এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কপার আছে কিনা। এই কপার লবণের সাথে আমরা ওই একই রকম সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব।
সোডিয়াম হাইড্রোক্সাইড DiL ডাইলুয়েট লঘু যোগ করব, যোগ করলে কি হবে, কপার যে OH কে ধরবে, হ্যাঁ ডাইলুয়েট, ডাইলুয়েট মানে হচ্ছে লঘু, সোডিয়াম ক্লোরাইড এর সামনে 2 দিব, এই কপার হাইড্রোক্সাইড অদক্ষেপ আসবে, এটা হচ্ছে হালকা নীল বর্ণ অদক্ষেপ আসবে। স্যার এগুলো প্রত্যেকটা একটা করে বুলেট MCQ, হালকা নীল অদক্ষেপ, বুঝেন নাই, প্রত্যেকটা একটা করে MCQ এবং খুব এক্সক্লুসিভ হবে, কারণ এগুলো আসবে পরীক্ষায় আসবে, এই দশম নবম অধ্যায় থেকে এই কোশ্চেনগুলো আসবে যে কপার হাইড্রক্সাইড কোনটা নিচে নিচে কোনটি হালকা নীল বর্ণ অদক্ষেপ তৈরি করে, নিচে কোন যৌগটি সবুজ বর্ণ অদক্ষেপ দেয়, কোনটি বাদামি বর্ণ অদক্ষেপ তৈরি করে, আবার বিক্রিয়াও দিতে পারে যার সাথে বিক্রিয়া করলে অদক্ষেপের বর্ণ কেমন হবে বা কার অদক্ষেপ তৈরি করবে, বুঝলেন না। তাহলে এই যে হালকা নীল অদক্ষেপ তৈরি হচ্ছে, এটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারবো এর মধ্যে কি আছে বলেন তো, কপার আছে। তুমি কপার ক্লোরাইড না নিয়ে যদি কপার সালফেট নিতা, এখানে কপার সোডিয়াম ক্লোরাইড তৈরি না হয় কি তৈরি হতো, সোডিয়াম সালফেট তৈরি হতো। যে বা যারা বুঝতেছেন তারা সংকেত লিখতে পারবেন, আপনি যে লবণগুলো আমি লিখে দিচ্ছি বাসায় গিয়ে আপনি লবণগুলো চেঞ্জ করে বিক্রিয়া লিখবেন, দেখবেন এমনিতেই 2-3 বার লিখলে অদক্ষেপ মনে থাকবে। 4 নাম্বারের পরে 5 নাম্বার জিঙ্কের, ধরেন জিঙ্ক সালফেট অথবা জিঙ্ক ক্লোরাইড নিলাম, এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, ডাইলুয়েট লঘু, যোগ করার পরে কি হবে, এই জিঙ্ক যায় এখানকার OH কে ধরবে না, তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইড হবে, যোগ হচ্ছে সেই পূর্বের ন্যায় সোডিয়াম ক্লোরাইড, সমতা করতে চাইলে এর সামনে 2 দেওয়া লাগতো, এখানেও হচ্ছে আমাদের 2 দেওয়া লাগবে। জিঙ্ক হাইড্রোক্সাইডে অদক্ষেপ আসবে সাদা। এখন এখানে একটা বিষয় আছে, স্যার আননোন একটা পরীক্ষা করছি আমরা, সেখানে যদি জিঙ্কের পরীক্ষায় সাদা আসে, অ্যালুমিনিয়াম সাদা আসে, তাহলে কোনটা ধরে নেব, দুটোই আছে, নো, একটা সাদা জেলির মতো আর একটা সাদা। এখন প্র্যাকটিক্যালি না দেখা পর্যন্ত জেলির মতো অদক্ষেপ কেমন হয়, সাদা অদক্ষেপ কেমন হয় বোঝানো কঠিন। আর তাছাড়াও এরপরও যদি আপনার মনে হয় যে না দুইটাই আমার কাছে একই মনে হচ্ছে, সেক্ষেত্রে দুইটার জন্যই সুনিশ্চিত পরীক্ষা আছে, মানে আরও কনফার্ম টেস্ট আছে, সেদিকে আমরা যাব না, কিন্তু কনফার্ম টেস্ট করেও কনফার্ম হওয়া যাবে যে আসলে এই সাদাটা কার ছিল, অ্যালুমিনিয়ামের নাকি জিঙ্কের ছিল। অনেক আলোচনা, বড় আলোচনা, তবে যদি পার্থক্য ধরতে পারেন ওকে ফাইন, না হলে আবার একটা কনফার্ম টেস্ট করতে হবে। তো আমরা মোটামুটি 5টা আয়ন শনাক্তকরণ শিখলাম, পাশাপাশি ধাতুর বৈশিষ্ট্য শিখলাম। 5টা আয়নের মধ্যে কি কি ছিল আয়নগুলো যদি বলি, আয়নগুলো একটা প্রথমে ছিল অ্যালুমিনিয়াম 3+ আয়ন, তারপর ফেরাস 2+, ফেরিক 3+, তারপর হচ্ছে কপার 2+ অ্যান্ড জিঙ্ক কত হবে 2+। এই যে 5টা আয়ন আমরা পড়লাম, হ্যাঁ, এই 5টা আয়নের শনাক্তকরণ পরীক্ষা হলো, শুধুমাত্র একটা বৈশিষ্ট্যই পড়লাম তা কিন্তু নয়, 5টা আয়নের শনাক্তকরণ পরীক্ষা আমরা শিখলাম। তাহলে আমরা যদি পরীক্ষায় কোনো আসে এবং বোর্ড পরীক্ষায় প্রশ্ন এরকম আসছে, এটা বিক্রিয়া দিয়ে বলছে এই উদ্দীপকের বিক্রিয়াটির ধাতুর আয়নকে তুমি কিভাবে শনাক্তকরণ করবে, এবং আশা করি আপনার সামনে পরীক্ষাতে এরকম কোশ্চেন পেতে পারেন যখন আমি এখানে পরীক্ষা নিব। তো যাই হোক, তাহলে একটা যৌগ দেওয়া থাকবে, বলবে যে এই যৌগের মধ্যে ধাতুর আয়নকে তুমি কিভাবে শনাক্তকরণ করবে, তখন তোমার ওই ধাতুর আয়নটা কোনটা সে আয়নের সাপেক্ষে তোমাকে যুক্তি লিখতে হবে যে এটা এই আয়ন, আর এই আয়নের বা এই লবণের দ্রবণের মধ্যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এরকম অদক্ষেপ তৈরি হবে। অ্যালুমিনিয়াম হলে সাদা বর্ণ অদক্ষেপ হবে, সাদা জেলির মতো। ফেরাস আয়ন হলে সবুজ বর্ণ অদক্ষেপ হবে। ফেরিক হলে লালচে বাদামি অদক্ষেপ আসবে। কপার 2+ হলে কি হালকা নীল অদক্ষেপ আসবে। আর যদি হচ্ছে জিঙ্ক 2+ হয় তাহলে কি হবে, সাদা অদক্ষেপ আসবে। কথাকে সবাই বুঝতে পেরেছি? একার কোনো সমস্যা আছে? এবং এটাই হচ্ছে লঘু ক্ষারের ব্যাপক একটা বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যগুলো আমাদের কাজে লাগবে। এখন কপার প্লাস দিয়ে হবে না, কপার 2+। কপার প্লাসের স্থিতিশীলতার মান খুবই কম, ওরকম লবণ স্থায়িত্ব নাই, এই জন্য কপার সালফেটই পাবেন সবসময়, হ্যাঁ, বা কপার 2+-এর লবণ থাকবে। কপার প্লাসের লবণ প্রকৃতিতে ওরকম করে পাওয়া যায় না, কারণ কপার প্লাস অতটা স্থায়ী নয়, কিছুক্ষণের মধ্যেই কপার প্লাসটা কপার 2+-এ কনভার্ট হয়ে যায়, জারিত হয়। বোঝা গেছে? আচ্ছা, যাই হোক, আমরা আসি হচ্ছে লঘু ক্ষারের, মানে ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা আছে। ক্ষারের রাসায়নিক ধর্মে কিন্তু পানির ভূমিকা আছে, যেমনটা অ্যাসিডের ছিল। এই সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার কিন্তু সলিড আকারে পাওয়া যায়, সলিড মানে কঠিন আকারে। কঠিন অবস্থা যখন থাকে তখন বিন্দুমাত্র তার কোনো কি নাই, হচ্ছে যে ক্ষারের ধর্ম নাই। যখন আমি এটাকে পানির মধ্যে দিব তখন সে আয়নিত হবে, ভেঙে যাবে, ভেঙে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করবে, তখন তার ক্ষারের ধর্ম প্রকাশ পাবে। তাহলে 100% বিশুদ্ধ অ্যাসিড বা 100% বিশুদ্ধ ক্ষারও আসলে ক্ষার নয়, ক্ষারও নয়, অ্যাসিডও নয়, কারণ তাদের মধ্যে তার আয়ন তৈরি হচ্ছে না, আয়নিত হচ্ছে না।
যতক্ষণ পর্যন্ত ক্ষারক ভেঙে OH আয়ন তৈরি না করবে এতক্ষণ পর্যন্ত আমরা সেটাকে ক্ষার হিসেবে চিন্তা করতে পারি না। তার মানে ক্ষারের রাসায়নিক ধর্মে অবশ্যই পানির কি আছে, ভূমিকা রয়েছে। কথা বোঝা গেছে? তাহলে অ্যাসিড বুঝলাম, ক্ষার বুঝে গেছি, ক্ষারের আলোচনা মোটামুটি শেষ। এখন যদি ক্ষারের তীব্রতার কথা বলি, তীব্রতা নিয়ে আমরা পরে আলোচনা করবো, এখন আপনাদের তীব্রতা নেওয়ার কথা বলার দরকার নেই। তারপরও বলে রাখা ভালো যে 1 নম্বর আর 2 নম্বর গ্রুপের ধাতুর যে হাইড্রোক্সাইডগুলো আছে, এই হাইড্রোক্সাইডগুলো মোটামুটি তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, 1 নম্বর 2 নম্বর গ্রুপের যে হাইড্রোজেন ধাতু আছে না, এই ধাতুর সঙ্গে যখন হচ্ছে হাইড্রোক্সাইড থাকবে তখন সেগুলোকে আমরা তীব্র ক্ষারক বলি, বাকিগুলো মোটামুটি দুর্বলের অন্তর্ভুক্ত করা হয়। ক্ষারের তীব্রতার ক্রমও আছে অ্যাসিডের মতো, সেগুলো আমরা আলোচনায় এখন আর যাবো না। আমাদের হচ্ছে এখন আলোচনা করতে হবে পিএইচ নিয়ে। আমরা পিএইচ এর ধারণা নিয়ে কথা বলবো। আশা করি বুঝতে পারছেন এ পর্যন্ত পিএইচ এর কনসেপ্টটা কি। খুবই মজাদার একটা পড়া। এই পিএইচ এর কনসেপ্টটা আবিষ্কার করেছে হচ্ছে বিজ্ঞানী সোরেনসেন, একজন বিজ্ঞানী 1906 সালে। বিজ্ঞানী হচ্ছে সোরেনসেন, এরকম একটা বিজ্ঞানীর নাম সোরেনসেন, 1909 সালে। হ্যাঁ, এই 1909 সালে বিজ্ঞানী সোরেনসেন 1909 সালে পিএইচ স্কেল প্রতিষ্ঠা করেন। এখন ভালো করে শুনবেন, এই তথ্যটা একদমই নতুন। অ্যাসিড ক্ষার তথ্য মোটামুটি আমরা কিছুটা আগে পড়লেও, পুরোটা না পড়লে কিছুটা পড়েছি। তো পিএইচ সম্পর্কিত পড়া আমার মনে হয় যদি আজকে এখানে প্রথম ক্লাস হয়ে থাকে আপনার এই তথ্য নিয়ে, তাহলে মনে করবে আজকে প্রথম পড়া হচ্ছে, অন্যথা আগে ছিল না। তাহলে পিএইচটা কী জিনিস, পিএইচ দিয়ে আমরা কী কাজ করি সেটা শুনবেন এবং পিএইচের ম্যাথ করব। তো পিএইচটা বিজ্ঞানী সোরেনসেন, একজন বিজ্ঞানী, উনি 1906 সালে এই স্কেল প্রতিষ্ঠা করেছেন। পিএইচ একটা স্কেল, একটা পরিমাপক মানে যা দিয়ে আমরা পরিমাপ করতে পারি একটা দ্রবণ বা একটা যৌগ অম্লীয় না ক্ষারীয় না নিরপেক্ষ, তাই তো হওয়ার কথা, 3 দিয়ে হওয়ার কথা, তাই না? কোনো একটা পদার্থ হয় অম্লীয় হবে, নাহলে ক্ষারীয় হবে, না হলে কি হবে, নিরপেক্ষ হবে। বুঝেন না? উভধর্মী হতে পারে, সেটা কথা না, কিন্তু উভধর্মী হলেও কি অম্ল বা ক্ষারকের বাইরে কিছু হচ্ছে? এটা জানার খুব ইচ্ছা ছিল। 1906 সালে বিজ্ঞানী সোরেনসেন একটা স্কেল প্রতিষ্ঠা করেন, যে স্কেলের মাধ্যমে আমরা সহসাই বলতে পারবো একটা যৌগ বা একটা দ্রবণ, একটা উপাদান অম্লীয় না ক্ষারীয়। বোঝা গেছে? একটা দ্রবণ অম্লীয় হচ্ছে না ক্ষারীয় হচ্ছে, একটা যৌগ অম্লীয় হচ্ছে নাকি ক্ষারীয় হচ্ছে নাকি নিরপেক্ষ হচ্ছে, এই মান জানা যায় যার মাধ্যমে সেটা হচ্ছে কি পিএইচ স্কেল। আবিষ্কারককে বলছি বিজ্ঞানী সোরেনসেন। কত সালে? 1906 সালে। যদিও পিএইচ এর সংজ্ঞা আছে, পিএইচ মানে পাওয়ার অফ হাইড্রোজেন বোঝায়, অথবা হচ্ছে পিউসেন্স অফ হাইড্রোজেন বোঝায়, মানে পাওয়ার অফ হাইড্রোজেন অথবা পিউসেন্স অফ হাইড্রোজেন, হাইড্রোজেন আয়নের ক্ষমতা বোঝায় যে কতটুকু আছে। তো পিএইচ এর একটা মান আছে, এই পিএইচ এর মান, আর পিএইচ লেখার সময় পিটা সবসময় স্মল লেটারে, এইচটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হয়, বুঝছেন? কোনো সাফিক্স প্রিফিক্স না এখানে। পিটা স্মল লেটারে, এইচটা কি লিখতে হবে, ক্যাপিটাল লেটারে, এটা যেন ভুল না হয়। পিটা স্মল লেটারে, দেখেন পিটা স্মল লেটারে লিখেছি আর এইচটা ক্যাপিটাল লেটারে। এরকম মনে হয়, অনেকে হয়তো ভেবে থাকেন যে হচ্ছে এইচটা হচ্ছে কোনোভাবে এরকম হতে পারে যে সাফিক্স বা প্রিফিক্স, এরকম মনে হচ্ছে, আসলে তা নয়, জাস্ট লেখার একটা বিষয়। পিএইচটা স্মল লেটারে, এইচটা কি লেখা হবে, ক্যাপিটাল লেটারে। আচ্ছা, তাহলে পিএইচ এর মান কত? এই পিএইচ এর মান হচ্ছে 0 থেকে 14। এই 0 থেকে 14-র মধ্যে সীমাবদ্ধ, 0 থেকে 14-র মধ্যে সীমাবদ্ধ। কখনো 0 সাথে অঙ্কের বিভাগ যদি আমরা হচ্ছে অঙ্ক করি, কখনো মাইনাস, কখনো অনেক বেশি হতে পারে বা মনে হতে পারে, কিন্তু আসলে পিএইচ এর মানটা বাস্তবিক অর্থে 0 থেকে 14-র মধ্যে সীমাবদ্ধ। 0-র কখনো নিচেও কখনো হবে না, 14-র উপরেও হবে না। এখন এই মানের ক্ষেত্রে যখন 0 থেকে 14 বলছে, এই 0 থেকে 7-এর কম পর্যন্ত, 0 থেকে শুরু করে 7 হচ্ছে নিরপেক্ষ, এটা আমরা মনে রাখি। 7 হচ্ছে কি, নিরপেক্ষ। 7 হচ্ছে নিরপেক্ষ। এখন পানি হবে কিনা এটা বলা খুবই মুশকিল, তবে বিশুদ্ধ পানি হলে আমরা বলতে পারি। পানি যে 7 হবে সবসময় তা না, কম বেশি হতে পারে। তো 7 হচ্ছে নিরপেক্ষ। যখন পানি কেন, যে কোনো পদার্থের পিএইচ এর মান 7 বের হবে, সে বের করার জন্য স্কেল মানে পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো দিয়ে বের করতে পারবো। যখন 7 হবে তখন বুঝে নিব সেটা হচ্ছে নিরপেক্ষ অবস্থায় আছে। 7-এর সাথে যদি কম হয় তাহলে অম্লীয়, আর 7-এর সাথে বেশি হলে হচ্ছে ক্ষারীয়। বোঝা গেছে? ক্ষারীয়। তাহলে 7 হলে কি হবে, নিরপেক্ষ। 7-এর সাথে কম হলে অম্লীয়, 7-এর চেয়ে বেশি হলে ক্ষারীয়। এই কনসেপ্টটা রাখতে হবে।
এখন স্বাদের চাইতে যত কম হবে তত অম্লতা বেশি। ধরেন কোন একটা দ্রবণের পিএইচ এর মান হচ্ছে 0, কোন একটা অ্যাসিডের, বুঝতে হবে সর্বোচ্চ তীব্র অ্যাসিড এটা। স্বাদ হচ্ছে নিরপেক্ষ, স্বাদের চাইতে যত কম হবে তত কি হবে? অম্লীয় হবে, তীব্র অম্ল হবে। স্বাদের চাইতে যত বেশি হবে তত ক্ষারীয় হবে এবং তীব্র খাদ্যধর্মী হবে। বোঝা গেছে বিষয়টা? তাহলে স্বাদ হচ্ছে নিরপেক্ষ, স্বাদের চাইতে কম হলে অম্লীয়, স্বাদের চাইতে বেশি হলে কি হবে? ক্ষারীয়। কথা বোঝা গেছে? এখন নিরপেক্ষ দ্রবণ বলতে আমরা পানিটাই বুঝি, সবাই সেটাই বলে যে আসলে পানির পিএইচ এর মান বিশুদ্ধ অবস্থায় স্বাদ হতে পারে, কিন্তু আমরা স্বাদের চেয়ে কম বেশি হতে পারে। বৃষ্টির পানির পিএইচ এর মান স্বাদের চেয়ে বেশি হতে পারে, কমও হতে পারে, সেটা ডিপেন্ড করবে কোন কোন উপাদান বৃষ্টির পানির সঙ্গে মিশে ভূপৃষ্ঠে পতিত হচ্ছে, তাই না? তো এটাকে মাথায় রাখবে যে স্বাদ থেকে বেশি হতে পারে, স্বাদ থেকে কি হতে পারে? কম হতে পারে। স্বাদ হচ্ছে নিরপেক্ষ, স্বাদের চেয়ে কম হলে কি বলবো? অম্লীয়, স্বাদের চেয়ে বেশি হলে ক্ষারীয়। কতটা বেশি হবে কতটা কম হবে এটা যৌগ ডিপেন্ড করবে। আর যত কম হবে তত বেশি অম্লীয়, যত বেশি হবে তত বেশি ক্ষারীয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন পিএইচ এর সংজ্ঞাটা আমরা করব। পিএইচ সংজ্ঞা কি হবে? পিএইচ এর সংজ্ঞা লেখেন হচ্ছে কোন দ্রবণের দেখেন কোন দ্রবণের H+ আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লোগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলে। কোন দ্রবণের H+ আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লোগারিদমকে ওই দ্রবণের কি বলা হচ্ছে? পিএইচ। H+ আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লোগারিদমকে ওই দ্রবণের কি বলা হচ্ছে? পিএইচ। অর্থাৎ পিএইচ সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে -log H+, এবং এই লগ কিন্তু 10 বেজ লগ, ই বেজ না, 10 বেজ লগ, 10 ভিত্তিক লোগারিদম। তাহলে পিএইচ আর আপনাদের ক্যালকুলেটরে যে লগটা সেট আপ করা আছে ওটা 10 বেজি লগ দেওয়া আছে, বুঝলেন না? টেনশনের কোনো কারণ নাই। আমরা বলতে পারতাম 10 ভিত্তিক ঋণাত্মক লোগারিদম, 10 আর বলতে হয় না, কারণ সব ক্যালকুলেটরের ফাংশনে 10 বেজ লগই দেওয়া আছে। তাহলে পিএইচ সমান হচ্ছে কি? -log H+। হাইড্রোজেন আয়নের আরেকটা কথা বলে রাখি, এই যে থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে না স্যার, থার্ড ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রা বোঝায়। কি বোঝায়? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লোগারিদমকে কি বলা হচ্ছে? ওই দ্রবণের পিএইচ। তাহলে পিএইচ এর মান কত থেকে কতর মধ্যে হবে? 0 থেকে 14 মধ্যে। ঠিক আছে? স্বাদ হলে কি হবে? স্বাদের চাইতে কম হলে, স্বাদের চাইতে বেশি হলে ক্ষারীয়। ফাইন। এখন আমরা তো এই সূত্র পড়েছি বা পারবো। পিএইচ এর অঙ্ক করব, তারপরে দেন হচ্ছে পিএইচ কিভাবে পরিমাপ করতে হবে। অঙ্ক যখন করবো তখন সূত্র দিয়ে কাজ করবো, বুঝলেন না? তাহলে পিএইচ এর সূত্র পাইছি, এর সঙ্গে সঙ্গে আরো দুটো ইকুয়েশন আমরা লিখে রাখবো অঙ্ক করার সুবিধার্থে, যদিও সেগুলো ইকুয়েশন আপনাদের বইয়ে নাই। পিএইচ এর সমীকরণ আছে, আরেকটা হচ্ছে পিওএইচ। পিওএইচ মানে হচ্ছে ক্ষারের দ্রবণের জন্য বার করতে হবে, কিন্তু কখনোই কিন্তু পিওএইচ কোনো স্কেল নাই, স্কেল একটাই, সেটা কি? পিএইচ। ক্ষারের জন্য সরাসরি আমরা সূত্র লিখতে পারি পিওএইচ, এটা কিন্তু এক্সট্রা সূত্র শিখাচ্ছি। আবার এটার জন্য সূত্র, পিএইচ হচ্ছে হাইড্রোজেনের ঋণাত্মক লোগারিদম, আর পিওএইচ কি? হাইড্রক্সিল আয়নের ঋণাত্মক লোগারিদম, বুঝছেন? আরেকটা সম্পর্ক আছে, পিএইচ প্লাস পিওএইচ সমান 14। তাহলে পিএইচ প্লাস পিওএইচ সমান কি হবে? 14। তাহলে পিএইচ সমান হচ্ছে -log H+, পিওএইচ সমান হচ্ছে -log OH-, আর পিএইচ প্লাস পিওএইচ সমান কি দাঁড়াচ্ছে? 14 বা 14। কথা বোঝা গেছে? এই তিনটা সমীকরণ দিয়ে আমরা হচ্ছে পিএইচ এর মানের অঙ্কগুলো করতে পারি। তারপর পিএইচ এর বাস্তবিক অর্থে আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করছি, মান বের করছি। বাস্তবিক অর্থে পিএইচ এর মানটা সম্বন্ধে কি ধারণাটা পাবো, কি কনসেপ্টটা আসবে সেটা আমরা শিখাবো। পিএইচটা ভালো করে আজকে শিখে দেবেন। পিএইচ নিয়ে কোনো আলোচনা আমরা বাকি রাখবো না আজকে। দেখছি সবাই পর্যন্ত। তাহলে এখন কাজ হচ্ছে অঙ্ক করার পালা। যেমন এখানে ম্যাথ আছে, অঙ্কগুলো আমি একটা কাজ করি, যদি ক্যালকুলেটর থাকে তাহলে সঙ্গে সঙ্গে অ্যান্সার হবে, নাহলে বাড়ি থেকেও অ্যান্সার করে নিয়ে আসতে পারবেন। অঙ্ক বই আপনাদের শুধু সূত্রই আছে, অঙ্ক নাই, বাট আমরা 3-4টা অঙ্ক লিস্ট করবো। হ্যাঁ, চেষ্টা করবেন। প্রথম অঙ্ক হচ্ছে কোনো দ্রবণের, ভালো করে বুঝে নেবেন, কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব। এই হাইড্রোজেনের গাঢ়ত্ব মানে কি বলছে? এই ঘনমাত্রা যেটা ঘনমাত্রা সেটাকে আমরা বলি গাঢ়ত্ব।
1.82 গুণ 10⁻⁵ মোল পার লিটার হলে তার পিএইচ এর মান বের করতে বলছে। তো আমাদের স্বাভাবিকভাবে যে সূত্র তো আমরা মোটামুটি সবাই পারি। হাইড্রোজেনের গাঢ়ত্বটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে দেখাই। তাহলে এখন দেখেন 1.82 গুণ 10⁻⁵ এত মোল পার লিটার, ঠিক আছে। এখন বার করতে বলছে কিসের মান? আমার পিএইচ এর মান। পিএইচ সমান সমান বের করতে হবে। এখন দেখেন এখানে আমরা কি করব, আমরা জানি হচ্ছে পিএইচ সমান সমান কি লেখা যাবে, মাইনাস লগ এইচ প্লাস। একদম সোজা অঙ্ক, বুঝছেন। তারপরেও অঙ্কটা দু একটা বইয়ে থাকলে ভালো লাগতো, কিন্তু সূত্রটাই শুধু আছে, অঙ্ক নাই, কিন্তু অনেক সময় দেওয়া থাকে। আচ্ছা, মাইনাস লগ এইচ প্লাস না 1.82 ইন্টু 10⁻⁵। এখান থেকে ক্যালকুলেশন করে একটা মান তো আসবে। আপনাদের যেহেতু ক্যালকুলেটার ইউজ করার অনুমতি আছে, তো ক্যালকুলেটার ছাড়াই করার দরকার নেই, ক্যালকুলেটার দিয়েই করে। আবার ভাবেন যে ক্যালকুলেটার ছাড়াই অঙ্কগুলো কেমনে করবো, আরও অনেক টেকনিক আছে। এই পিএইচ এর এই অঙ্কগুলোই অ্যাডমিশন টেস্টে আসে, কিন্তু সেটা আবার ক্যালকুলেটার ছাড়া করতে হবে, তার জন্য আবার অনেক টেকনিক শিখতে হবে। তো সেটা আপনার লাগবে না, মাশাআল্লাহ ভালো। ক্লাস 10-এ থেকে যাবেন সবসময়, ওপর ক্লাসে উঠলে কিন্তু ঝামেলা বেশি হবে। কত আসে দেখেন দেখি, ওরে আসে নাকি 4.7399। আরেকটা কথা বলে রাখি, পিএইচ এর কোনো একক নাই, পিএইচ এর কোনো কি নাই একক লিখতে হবে, স্কেলের মান সেন্টিমিটার মিলিমিটার এরকম নয়। জাস্ট স্কেল বলতে কি বোঝায়? স্কেল বলতে বোঝায় যে একটা স্কেল মাপ দিলেন ওরকম নয়, পরিমাপক বোঝায় যে আমরা পিএইচ পরিমাপ দিয়ে বসতেছি। আচ্ছা বলেন তো, দ্রবণটা অম্লীয় না ক্ষারীয়? অম্লীয়, বুঝলেন নেই? অম্লীয়, অম্লীয় 4.7399। ওকে, নেক্সট অঙ্কে আসেন। 0.01 m HCl দ্রবণের পিএইচ বার করতে বলছে। এখন শোনেন, কিছুক্ষণ আগে আপনার মুখে খাবারটা তুলে দিচ্ছে, আপনি খালি ঢোকটা গিললেন, তাই না? এবার খাবারটা সামনে দিয়েছে, এখন একটু কষ্ট করে খেতে হবে। কি বুঝলেন? এখানে দেওয়া আছে 0.01 m HCl দ্রবণের। সরাসরি হাইড্রোজেন আয়নের কথা বলে নাই, বলছে এই অ্যাসিডটা কি, HClটা কি দ্রবণ না তীব্র অ্যাসিড? তীব্র অ্যাসিড। শোনেন, তীব্র অ্যাসিড হলে সে সম্পূর্ণভাবে আয়নিত হবে, ভেঙে যাবে। সম্পূর্ণভাবে যখন আয়নিত হবে তখন আমরা এখানে লিখবো H প্লাস, লিখবো Cl মাইনাস। ওকে, তাহলে এটা কিন্তু অবশিষ্ট নাই। আর তীব্র অ্যাসিড হওয়ার কারণে এর ঘনমাত্রা 0.01 m ছিল না, এটা 1 মোল তৈরি হয়েছে না। 1 মোল হওয়ার কারণে এর ঘনমাত্রা কত হয়ে গেছে? 0.01 m। ক্লোরাইডের মানও তাই হয়েছে। আমরা অষ্টম অধ্যায়ে পড়ার সময় ওই যে গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের কথা বললাম না, ওরকমই কিছুটা, কিন্তু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা এখানে আমার লাগবে না, লাগবে কি শুধু H প্লাস। তাহলে এখন দেখেন তো, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আপনি পাইছেন না? তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পাইছেন মানে পিএইচ এর মান বের করা কোনো বিষয় না। পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ H প্লাস, আর H প্লাসের মান তো মাশাআল্লাহ আমরা পেয়ে গেছি। তাহলে মাইনাস লগ H প্লাসের মান 0.01, ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে 2। এটা মজার বিষয় হচ্ছে 0. যতগুলো ঘর থাকবে যদি শেষে 1 থাকে, জাস্ট ওই সংখ্যা 0.1 আসতে মানে কি 2 হবে। 0. যদি এরকম থাকতো না, এটার টেকনিক 1 থাকতো, তাহলে মান হতো 3। যদি মান থাকতো 0.0001, মান হতো কত? 4। বুঝতে পারছেন? এ হচ্ছে বিষয়। তার মানে হচ্ছে যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 1 একক কমবে, তো পিএইচ এর মান 1 একক বাড়বে। বুঝছেন? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি 1 একক কি হয় কমে, পিএইচ এর মান 1 কি হবে? বাড়বে। এটা যেমন ধরো 0.01 না 10⁻⁻², অ্যান্সার আছে 2। 0.001 মানে কি 10⁻³ মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 1 কমে গেছে, 1 একক কমে গেছে, মানে 1 কমে গেছে, পাওয়ারে 1 কমে গেছে, তাই না? আর পিএইচ এর মানে 1 বেড়ে গেছে, 10 গুণ কমে গেলে, আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 গুণ কমে যাচ্ছে, তাই না? আর পিএইচ এর মান 1 একক কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। যাকে ক্যালকুলেটর দিয়ে করবেন, তারপরে বলার জন্য বললাম। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন, সমস্যা নাই, আছে কি? আচ্ছা, এখন দ্রবণে অ্যাসিডের পূর্ণ বিয়োজন ধরে, পূর্ণ বিয়োজন মানে কি? সম্পূর্ণটা ভেঙে গেছে। 0.005 m সালফিউরিক অ্যাসিড দ্রবণে পিএইচ বের করতে বলছে। তো আমরা সালফিউরিক অ্যাসিডটা ভাঙবো, ভাঙলে উৎপন্ন করবে হচ্ছে H প্লাস, আর হচ্ছে সালফেট 2 মাইনাস, এবং পূর্ণ বিয়োজন ধরা লাগবে। হাইড্রোজেন আয়ন কয়টা আছে এখানে?
দুটা, তাহলে ব্যালেন্স করলে সামনে 2 আসবে। পূর্ণ বিয়োজন মানে যা ছিল সম্পূর্ণ বিয়োজন হয়ে গেছে। এটা কনসেন্ট্রেশন 0.005 m হবে এখানে, যদি এখানে মিস আছে। হাইড্রোজেন আয়ন কয় মোল আসছে বাবা? 2 মোল। তার মানে মান কিন্তু এটা হবে না, 2 ইন্টু কি হবে? 2 ইন্টু 0.005 এত m কত হয় দেখেন দেখি। 2 ইন্টু 0.005 m, আচ্ছা কত আসবে? 0.01 এ মান আসে। আচ্ছা, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এটা, যেহেতু 2 মোল আছে না, 2 মোল থাকার কারণে আমরা 2 দিয়ে কিন্তু গুণ করেছি। 3 মোল থাকলে 3 দ্বারা কি করতাম? গুণ করতাম। এখন সূত্র ঠিক আগের মতোই, পিএইচ সমান সমান হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস। তো আমরা যদি এইচ প্লাসের মানটা বসাই দিই, তাহলে মাইনাস লগ 0.01, অ্যান্সার আসবে কত? 2। তাহলে মাইনাস লগ 0.01 সমান সমান কত আসবে? 2। তো আমরা কিন্তু সালফিউরিক অ্যাসিড থেকে 2 মানটা পেয়ে গেছি। আশা করি বুঝতে পারছেন। কারো কোনো সমস্যা আছে? একদম ইজি একটা জিনিস, আচ্ছা ইজি আর কিছু হতে পারে বলে মনে হয় না। আচ্ছা 3 নাম্বার পেয়ে গেলাম। এখন আসি হচ্ছে 4 নাম্বার। দেখেন, কোনো দ্রবণের পিএইচ সমান 2 হলে, ভালো করে বুঝেন, কোনো দ্রবণের পিএইচ এর মান 2 হলে এইচ প্লাস আয়নের ঘনত্ব কত হবে? এবার কিন্তু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে বলছে। তাহলে আমরা সূত্র কি লিখব? পিএইচ সমান সমান মাইনাস লগ এইচ প্লাস। দেখেন, পিএইচ সমান সমান মাইনাস লগ কি বলছি আমরা? এইচ প্লাস। তো এখন আমরা এখানে কাজ করব, পিএইচ এর মান 2 আছে না স্যার? তো আমরা পিএইচ এর মান পরে বসাবো। এই মানটা যদি এই পাশে পার করে নিয়ে আসি, তাহলে মাইনাস লগ এইচ প্লাস সমান সমান কি দাঁড়াবে? পিএইচ। উভয় পাশকে মাইনাস দ্বারা গুণ করব, গুণ করলে লগ এইচ প্লাস আসবে, সমান সমান কি হবে? মাইনাস পিএইচ। আমাকে বার করতে বলছে কিন্তু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, সেই জন্য আমরা এই সাইজগুলো করছি। তো লগটাকে ওই পাশে যাবে, লগটা কি হবে? লগ এখানে গুণ আছে, ওই পাশে গিয়ে কি হবে? লগ কি ভাগ হয়? লগের বিপরীত হচ্ছে এন্টি লগ। লগের বিপরীত হবে কি? এন্টি লগ। আর ক্যালকুলেটরে এন্টি লগ আন্টি লগ কেমনে চাপবেন? হ্যাঁ, ওই শিফট লিখে লগে চাপ দিয়ে ধরবেন, শিফট ধরে শিফটে চাপ দিয়ে লগ দিবেন, তাহলে কি দেখবেন 10 আসবে, তখন দেখবেন যে এন্টি লগ হয়ে গেছে। বুঝেন নাই? তারপরে ব্র্যাকেট দিয়ে মাইনাস দিয়ে বসাবেন মান। আচ্ছা, তাহলে কি হবে? এন্টি লগ পিএইচ এর মান -2, অ্যান্সার আসবে 0.01। কিন্তু এটা কিন্তু একক আছে, এটা এম হবে, মলারিটি। এই একক কিন্তু মলারিটি, মোল পার লিটার। ক্যালকুলেটর দিয়ে অ্যান্সার বের করার চেষ্টা করবেন। শিফট ধরে লগে চাপ দিবেন, 10 আসবে, ব্র্যাকেট দিবেন, দিয়ে দেখবেন -2 দিবেন, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিবেন, নাহলে অ্যান্সার ভুল আসবে। ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, মাইনাস ব্র্যাকেট দিবেন, মাইনাস দিবেন, 2 দিবেন, ব্র্যাকেট ক্লোজ করে দেবেন, মান আসবে 0.02। হয়েছে বাবা? হয়েছে এ পর্যন্ত? তাহলে লগের বিপরীত কিন্তু এন্টি লগ, লগটাও পাশে গেলে কি হবে? এন্টি লগ হবে। তাহলে 0.01 m আসছে। পরের অঙ্ক আসে। আচ্ছা, অনেকগুলো এইচডব্লিউ দেওয়া আছে, আলোর রাস্তে এত কিছু লাগবে না, বাড়ির কাজ পরে করি। আমরা এখন পড়ব হচ্ছে পিএইচ এর গুরুত্ব। শোনেন, এখানে তেমন কিছু তথ্য নাই, সবাই যদি একটু চুপ করে দ্রুত শেষ হবে। প্রথমত হচ্ছে পিএইচ এর গুরুত্ব শিখবো। তো পিএইচ এর গুরুত্ব শেখার আগে পিএইচ পরিমাপ করার পদ্ধতি জানতে হবে। কিভাবে পিএইচ পরিমাপ করব? ভালো করে বুঝেন, পিএইচ পরিমাপ করব কিভাবে। তাহলে পিএইচ পরিমাপ করার জন্য এটা পরীক্ষা আসবে না। শোনেন, মোটামুটি 3টে পদ্ধতি প্রচলিত ছিল। প্রথমত হচ্ছে ইউনিভার্সাল নির্দেশক, ইউনিভার্সাল ইন্ডিকেটর। সার্বজনীন একটা নির্দেশক আছে। এই নির্দেশকটা হচ্ছে বিভিন্ন অ্যাসিড এবং ক্ষারের দ্রবণ। শুনে নিবেন, কাজে লাগবে। আমরা একটা দ্রবণ অম্লীয় না ক্ষারীয়, বা একটা যৌগ অম্লীয় না ক্ষারীয় বুঝবো কিভাবে? ওই দ্রবণ কিছুটা নিব, নিয়ে ওর মধ্যে ইউনিভার্সাল নির্দেশক যোগ করব। যোগ করলে
একাধ পিএইচ এর মানের রেশিওর জন্য, ভালো করে বোঝেন, একাধ পিএইচ এর মানের রেশিওর জন্য ভিন্ন ভিন্ন বর্ণ দেখা যাবে, কিন্তু অ্যাকচুয়াল মান পাবো না। ধরেন 1 থেকে 2 এর জন্য একটা বর্ণ, 2 থেকে 3 এর মধ্যে একটা বর্ণ, ভিন্ন ভিন্ন পিএইচ এর মানের পরিসরের জন্য ভিন্ন ভিন্ন বর্ণ পাওয়া যাবে। সেটা ইউনিভার্সাল নির্দেশক দিয়ে এটার পরীক্ষা করে মোটামুটি এটা গেস করতে পারবো দ্রবণটা অম্লীয় নাকি ক্ষারীয়। অ্যাকচুয়াল মান বের করা যাবে না ইউনিভার্সাল নির্দেশক দিয়ে। দেন আমরা হচ্ছে এটার পরে পিএইচ পেপার দিয়ে আমরা একটা দ্রবণের পিএইচ এর মান বের করতে পারবো, কিন্তু কখনোই অ্যাকচুয়াল মান পাবো না। পিএইচ পেপার দিয়ে আমরা কি করতে পারবো, পিএইচ এর মান বের করা যাবে। পিএইচ পেপার আমার কাছে আছে পরীক্ষা করবার জন্য। আচ্ছা, পিএইচ পেপারে যে এটা হচ্ছে পিএইচ পেপার 0 থেকে কতর মধ্যে 14 মধ্যে মান থাকবে। এই পিএইচ পেপারটা এখন এখান থেকে যে কাগজটা আছে, জাস্ট এই কাগজটার মধ্যে দেখেন অনেকগুলো বর্ণ আছে না, চারটে বর্ণ আছে, বুঝছেন? এই 4টে বর্ণর জন্য 4টে ভিন্ন ভিন্ন কালার, মানে কোন কালারটা আসবে স্পষ্ট হয় তার উপর ভিত্তি করে বলে দিতে পারবো পিএইচ এর মান হচ্ছে কেমন হবে। এই পিএইচ, এটা হচ্ছে পিএইচ মিটার না, পিএইচ একটা পেপার কাগজ। এখান দিয়ে আমরা হয় অম্লীয় ক্ষারীয়, শুধু তাই না, আমরা 4টে মান বের করতে পারি এখান থেকে। অম্ল কিন্তু সে তীব্র নাকি হচ্ছে দুর্বল, আবার ক্ষারক তীব্র নাকি হচ্ছে কি দুর্বল। 4টের জন্য 4টে ভিন্ন ভিন্ন কালার আছে। আর যদি নিরপেক্ষ হয় তার একটা কালার এখানে দেখা যাবে। তো এই মোটামুটি তীব্র অ্যাসিড ক্ষার আমরা যখন এটা প্র্যাকটিক্যাল দেখাবো তখন নিজে বুঝতে পারবেন কি হচ্ছে। পিএইচ পেপার নিয়ে টেনশন নাই, এটা দেখান যাবে। আর এটা দিয়েও আসলে অ্যাকচুয়াল মানটা বের করা যায় না, এটা দিয়ে অ্যাকচুয়াল মান হয় না, কিন্তু কি বার করতে পারবো অম্লীয় না ক্ষারীয়, সেটা আবার তীব্র নাকি কি দুর্বল সেটা জানা যাবে শুধু, কিন্তু অ্যাকচুয়াল মান তো পারি না। যেমন ধরেন 1 থেকে 3 পিএইচ মানের মধ্যে, মানে শুরু 0 থেকে 3 যদি হয় কোনো দ্রবণের পিএইচ এর মান, তাহলে অবশ্যই সেটা অম্লীয় কিন্তু তীব্র অম্ল। তা আমার 0 হলেও যেরকম বর্ণ আসবে, 3 হলেও সেরকমই বর্ণ আসবে। আমি কি অ্যাকচুয়ালি মান বলতে পারতেছি না, কিন্তু এরপরের আপডেট ভার্সন হচ্ছে পিএইচ মিটার। পিএইচ মিটার হচ্ছে একদম আপডেট লেটেস্ট। যেমন ভোল্ট মিটার মাপার জন্য যন্ত্র আছে, ঠিক একই রকম করে পিএইচ মিটারের সাথে একটা ইলেকট্রোড বা দণ্ড লাগানো থাকে। সে দণ্ডটা যদি আমি একটা দ্রবণের মধ্যে দেই, ডিভাইসটা চালু করি, ইলেকট্রিক ব্যবস্থা বানায়, দেখবে যে মিটারের উপরে রিডিং আসবে, একদম অ্যাকচুয়াল পিএইচ এর মানটা চলে আসবে। তাই আমরা ইউনিভার্সাল নির্দেশক বা পিএইচ পেপার দিয়ে শুধু পিএইচ এর কনসেপ্টটা জানতে পারবো, অ্যাকচুয়াল মান বের করতে পারবো না। কোনো একটা দ্রবণের কোনো একটা উপাদানের অ্যাকচুয়াল মান বের করবার জন্য কি ব্যবহার করতে হবে, পিএইচ মিটার। বোঝা গেছে? এখন আসি হচ্ছে আমরা পিএইচ এর গুরুত্ব নিয়ে কথা হবে। তাহলে পিএইচ এর গুরুত্ব কোথায়, পিএইচ এর গুরুত্ব কোন জায়গায়? গুরুত্ব দেখেন, প্রথমত হচ্ছে কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে পিএইচ এর গুরুত্ব আছে কোথায়? এখানে এমসিকিউ ইনফরমেশন, স্যার সিকিউতে আসবে না, এগুলা সিকিউতে আসলে ম্যাথ আসবে, এটা আমরা করাইছি। কৃষিক্ষেত্রে কি হবে? কৃষিক্ষেত্রে দেখেন মাটির পিএইচ একটা নির্দিষ্ট মান থাকে। মাটির পিএইচ এর মানটা 6 থেকে 8-এর মধ্যে থাকা ভালো। তথ্যগুলো মনে রাখবেন, কত থেকে? এতে মাটি না বেশি অম্লীয় না বেশি কি ক্ষারীয়। সো এখানে উদ্ভিদ তার মাটি থেকে যে পুষ্টি উপাদানগুলো নেওয়া উচিত এই পরিবেশে ভালোভাবে নিতে পারবে। 6 থেকে 8-এর মধ্যে থাকা ভালো। এই পরিবেশে থাকলে উদ্ভিদ কি করবে, তার বসবাসের জন্য যে সমস্ত পুষ্টি চাহিদা দরকার এই অবস্থায় উদ্ভিদ মাটি থেকে পাবে। কিন্তু কোনোভাবে যদি 3-এর চেয়ে কম হয়, 10-এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে সেটা অবশ্যই সে মাটি উদ্ভিদের জন্য বসবাস, উদ্ভিদের জন্য ভালো হবে না, উদ্ভিদ তার পুষ্টিগত মান ঠিক মতো পাবে না। তো সেক্ষেত্রে অবশ্যই কৃষিক্ষেত্রে পিএইচ এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। 6 থেকে 8-এর মধ্যে থাকতে হবে পিএইচ এর মান কৃষিক্ষেত্রে। এর এমসিকিউতে আসবে যে কৃষিক্ষেত্রে মাটির পিএইচ এর মান কত থাকা ভালো, 6 থেকে 8। কোনোভাবে 3-এর চেয়ে কম বা 10-এর চেয়ে বেশি হওয়া উচিত হবে না। 3-এর চেয়ে কম 10-এর চেয়ে বেশি হলে সেই মাটি অনুর্বর একটা মাটি হবে, ওই মাটিতে ভালো ফসল উৎপাদন হবে না। তবে আমাদের কাছে ব্যবস্থা আছে, যদি কোনো কারণে 3-এর চেয়ে কমে যায়, 10-এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে আমরা ওখানে হচ্ছে পিএইচ এর মান কন্ট্রোল করবার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান ইউজ করতে পারি। যেমন যদি বেশি অম্লীয় হয়ে যায়, 3-এর চেয়ে কম মানে কি অম্লীয় ধর্ম বেশি, তাহলে চুন ছিটাবো। চুন দিলে ক্ষার ধমে গিয়ে ক্ষার গিয়ে কি করবে, প্রশমন করবে। আবার যদি কোনো কারণে 10-এর চেয়ে বেশি হয়ে যায়, বেশি ক্ষারীয়, তাহলে অ্যাসিড ধর্মী উপাদান হিসেবে অ্যামোনিয়াম সালফেট যোগ করব। অ্যামোনিয়াম সালফেট যোগ করলে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে কি হবে,
পিএস এর মানটা কমে যাবে। এটা করা যেতে পারে। এবং প্রত্যেকটা জমিতে ফসল ফলানোর আগে আধুনিক কৃষি যেটা বলে ওই মাটির পিএস এর মানটা পরীক্ষা করে নেওয়া উচিত। কারণ মাটির পিএস এর মান পরীক্ষা করে নিলে উদ্ভিদের ফসল উৎপাদন খুব সহজ হবে, কিন্তু আমরা সেগুলো করি না, কিন্তু আধুনিক কৃষিতে করা উচিত। জীবদেহে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় পিএস এর গুরুত্ব। আচ্ছা, জীবদেহে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জীবদেহে আমাদের শরীরের মধ্যে ত্বক থেকে শুরু করে বিভিন্ন উপাদানের একটা পিএস এর মান আছে, সেটা কন্ট্রোল রাখাটা জরুরি। যেমন হচ্ছে রক্তের পিএস এর মান 7.43 থেকে 7.45, ইউরিনের পিএস এর মান হচ্ছে 6, পাকস্থলীর পিএস এর মান হচ্ছে 1, অগ্নাশয় রসের পিএস এর মান 8.1, এরকম চোখের পানির পিএস এর মান 7.4। বিভিন্ন ধরনের পিএস এর মান রয়েছে। এই মানগুলো ভালো থাকবে। ত্বকের একটা পূর্ণবয়স্ক মানুষের ত্বকের পিএস এর মান হওয়া উচিত 4.8 থেকে 5.5। এই অম্লীয় পরিবেশে থাকলে ত্বকে অনেক জীবাণু আক্রমণ করতে পারে না, কিন্তু যদি কোনো কারণে পিএস এর মানটা বেশি হয়ে যায় তাহলে দেখবেন যে হচ্ছে খুব সহসাই বিভিন্ন জীবাণু আক্রমণ করতে পারে ত্বকে। চুলের পিএস এর মান হওয়া উচিত 6, তাহলে চুলের কিউটিকলগুলো মসৃণ থাকবে। দেখবেন আমরা অনেক সময় কমে যায়, কমে যাওয়ার পরে চুল দেখবেন যে রুক্ষ হয়ে যায়। এই ধুলার মধ্যে থেকে আসেন না কেন, বালি অম্লধর্মী, দেখবেন চুলের অবস্থা খারাপ হয়ে গেছে। এবার শ্যাম্পু না করা পর্যন্ত আপনার চুলের যে উজ্জ্বলতা সেটা ফিরে আসবে না। কারণ কি? কারণ হচ্ছে যে অধিক অম্লীয় হয়ে গেছে, খাট দিয়ে সেটা কী করছি আমরা প্রশমন করছি। তাহলে এখানেও জীবদেহে অবশ্যই জৈব রাসায়নিক বিক্রিয়ায় পিএস এর গুরুত্ব রয়েছে। প্রসাধন সামগ্রী ব্যবহারে প্রত্যেকটা প্রসাধন সামগ্রীর পিএস এর মান হওয়া উচিত হচ্ছে 4.5 থেকে 5.5 এর মধ্যে। কারণ মানুষের ত্বকের যত্নে, ত্বক উজ্জ্বল রাখতে, ত্বক ভালো রাখতে, ত্বকের সুস্থতা রক্ষার জন্য অনেক প্রসাধন সামগ্রী ব্যবহার করতে হয় এবং করতে হবে। এটা অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে যে শীত মৌসুম চলে আসছে, ত্বকের রুক্ষতা রক্ষা করার জন্য, আমাদের শুষ্কতা রক্ষা করার জন্য অনেক কিছুই ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রেও যে উপকরণগুলো ব্যবহার করতে হয় তার জন্য পিএস এর মানটা আমাদের ত্বকের পিএস এর সাথে সামঞ্জস্য থাকে, নইলে হুট করে দেখবেন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা বিভিন্ন অকেশনে দেখবেন যে মেহেন্দি উৎসব হচ্ছে, মেহেন্দি কিনছে, কিনে হাতে দিচ্ছে, উৎসবে যাওয়ার আনন্দ বাদ দিয়ে ডাক্তারের কাছে দৌড়ানো হচ্ছে। কারণ কি? কারণ সস্তায় কিছু কম দামে নন ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট আমরা নিচ্ছি, যেখানে আসলে কেমিস্ট পদে কোনো লোকই নাই। ওরা ইচ্ছে মতো গুলতেছে, ইচ্ছে মতো বানাইতেছে কেমিক্যাল, যে হাতে দিলে রং হবে, আবার অ্যাড করতেছে ঝকঝকে 1 মিনিটে রং হয়ে যাবে। যত দ্রুত রং হবে বুঝতে হবে তার মধ্যে অ্যাসিডের পরিমাণ বেশি আছে। তো অ্যাসিডের লসিড নামক যৌগের সাথে অ্যাসিড বেশি দেওয়া হয়। অ্যাসিড বেশি দিলে কি হবে? দ্রুত রং হবে, কিন্তু পুড়ে যায় রং যদি হয়, সে পুরো লাভ আছে বুঝলেন না? এমন পুড়ে গেছে মানে ফসকা পড়ে গেছে, অথবা হচ্ছে যে কালো হয়ে গেছে, মনে করছে সে গাঢ় টকটকে রং হয়ে গেল, কয়েকদিন পরে দেখবেন যে হাতে ফসকা পড়ে গেছে, তাই না? এই জন্য করে যেগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট এরা হচ্ছে পিএস এর মানটা কন্ট্রোল রাখে, কোন উপকরণ যোগ করা লাগবে সঠিকভাবে সেটা করে কিন্তু বাজারজাতকরণ করে থাকে। আমরা এখন কাজ করবো সেটা হচ্ছে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কিছু উপাদানের পিএস এর মানটা লিখবো। তাহলে লেখেন, হেডিং দিতে পারেন হচ্ছে কিছু উপাদানের পিএস এর মান, কিছু উপাদানের হচ্ছে পিএস এর মান। আচ্ছা, পিএস এর মান হয়ে গেলে মোটামুটি আমাদের অঙ্কগুলো করে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে পিএস এর মানের পরে আমরা হচ্ছে লেখেন কিছু উপাদানের পিএস এর মান, কোন উপাদানের পিএস এর মান কত লিখলে হবে। বইয়েও যদিও তথ্য আছে,